আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নন তারা। প্রধান উপদেষ্টার বাসভবনে তার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, হত্যাকারীদের বিচার না করে গেলে জনগণের কাছে কি জবাব দেবেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসেন বিএনপি নেতারা। দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের জটিলতা নিরসন, এনআইডি প্রকল্প কমিশনের অধীনে রাখা, বিগত সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের ক্ষতিপূরণ সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে। বলা হয়, নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। তবে বৈঠক শেষে মির্জা ফখরুল তাদের হতাশার কথা জানান। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিষয় তুলে ধরে করা সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংস্কার প্রশ্নে বিএনপি অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, ২৬ সালের জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন, আর দ্রুত সময়ের মধ্যে হবে জুলাই ঘোষণাপত্র। আমাদের কাছে মনে হচ্ছে ওনারা সন্তুষ্ট। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? নির্বাচন প্রসঙ্গে কেউ যদি বেফাস কথা বলে তাতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পেয়ে অনেকটা অসন্তুষ্ট হয়ে বিএনপি গেলেও মাঠের রাজনীতিতে নির্বাচন দ্রুত আদায় করার জন্য দলটি কী করবে তা এখনও সুস্পষ্ট নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারে। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার চায় এনসিপি। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কি না তা বিবেচনাধীন থাকবে বলেও জানান নাহিদ ইসলাম। বুধবার বিকেলে গুলশানে সফররত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধির সাথে আলাদা বৈঠকের পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। কর্মব্যস্ত দিনে পরপর 3টি রাজনৈতিক দলের সাথে আলাদা সভা করেন সফররত প্রতিনিধি দলটি। বুধবার দুপুরে প্রথমে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেলের সঙ্গে। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, নির্বাচন, সংস্কার, মার্কিন শুল্ক আরোপ, জুলাই গণহত্যার বিচার সহ দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জামায়াত। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার
আশঙ্কা দেখা দেয়। এরপর মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে। বৈঠক শেষে সাংবাদিকদের দলটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি দলটি সবশেষ বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ দলটির 3 নেতার সাথে। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির পক্ষ থেকে বলেন, 1 মাসের মধ্যে চলমান সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এবং আমি যেটা একটু পরিষ্কার করে বলছি যে কারণে যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী জুন-জুলাই মাসের মধ্যেই এ সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাক রোডম্যাপের কাজ চলছে। তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তারা যাতে যুক্ত হতে পারে সেজন্য ভোটার নিবন্ধন আইনে সংশোধন আনার কথা ভাবা হচ্ছে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গত 11 এপ্রিল শেষ হয়েছে। আগামী জুনের ভেতর ভোটার তালিকা চূড়ান্ত হবে। কি বলে যে মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন-জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে, যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে। প্রায় 15 বছর পর বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বুধবার দুপুরে তাকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আমনা বালুচকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইমের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে টাইম। এবারের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ইউনুসের। 84 বছর বয়সে এ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ম্যাগাজিনে অধ্যাপক ইউনুসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচার হাসিনার পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ইউনুস। আরও বলা হয়, বহু বছর আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখান তিনি। কোনো ব্যক্তির কাজ, চিন্তা, সিদ্ধান্ত বিশ্বকে বদলে দিতে পারে কি না তালিকা তৈরিতে তা বিবেচনায় নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর খানকে বদলি করা হয়েছে। এর আগে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাসহ 6 দফা দাবিতে
বুধবার রাজধানীর ৭ রাস্তা মোড় প্রায় ৮ ঘণ্টা অবরোধ করে রাখে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। আজ সারা দেশে রেল ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। দাবি আদায়ে বুধবার সকাল 10টার পর রাজধানীর ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে দিতে থাকেন নানা স্লোগান। আমরা চাই আমাদের এই দশম গ্রেড আমরা ডিপ্লোমাধারীরাই শুধু অ্যাপ্লাই করতে পারবো। আমাদের 4 বছর মেয়াদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পূর্ণভাবে 4 বছরের পুনর্বাসন করা। তারা প্রতিবার বলছে তোমরা রাস্তা ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা তোমাদের দাবি পূরণ করব। এই পর্যন্ত তারা আমাদের দাবি পূরণ করে নাই। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে সড়কে দেখা দেয় তীব্র যানজট। স্থবির হয়ে পড়ে ৭ রাস্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল সহ আশেপাশের এলাকার সড়ক। গাড়ি চলতেছে না, বহুত কষ্ট করে হাইটে এলাম, গাড়ি বসে রয়েছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। জনগণের দুর্ভোগ পোহাইয়া দুর্ভোগ কষ্ট দিয়ে আন্দোলন করার কোনো যুক্তিকতা নেই। কোনো দাবি থাকলে কলেজ আঙ্গিক না যায় আন্দোলন করবে। সড়ক অবরোধের প্রায় ৬ ঘন্টা পরে ৭ রাস্তা এলাকায় যান কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দেন সমাধানের আশ্বাস। এই ৬ দফা অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ তোমরা একেবারে দেখতে পাবা যে আমরা কি করতেছি। তবে চেয়ারম্যানের এমন আশ্বাস প্রত্যাখ্যান করে সারা দেশে রেল ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছে কমিশন। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে। কমিশন প্রধান আরও বলেন, হত্যাকাণ্ড ও নির্যাতনের ধরন নিয়ে তদন্ত চলছে, যা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, এ রহস্য উদ্ঘাটন করতেই হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। লিটারে 14 টাকা বাড়ানোর পর সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, কর্পোরেট কোম্পানিদের সুবিধা দিতেই এই দাম বৃদ্ধি। যদিও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ বলেছেন, ভোজ্য তেলের বাজারে সরবরাহের ঘাটতি কমাতেই এই দাম বৃদ্ধি। মেজবা হাসানের রিপোর্ট। 15 বছর ধরে ব্যবসা করে আসা বাবুল আহমেদের ব্যবসায়ী জীবন শুরু হয় লিটার প্রতি 52 টাকা সয়াবিন তেলের বিক্রির মধ্য দিয়ে। এরপর তেলের বাজারে তেলসবাতির দাম বেড়েছে কয়েক গুণ। বিশ্ববাজারে দাম সমন্বয়ের নামে সেই বোতলজাত সয়াবিন তেল এখন ঠেকেছে 189 টাকা লিটারে। যত বছর ব্যবসা করে দিয়ে গাড়ি তেলের দাম বাড়ানোর চিন্তা করলে দিনে দিনে কার্যকর হয়ে যায়, কিন্তু কমানোর চিন্তা করলে কার্যকর হতে দেরি হয়। এই যে বাড়ছে, কালকে রেট দিছে 14 টাকা লিটার বাড়ছে, আজকে বাজারে তেল দিয়ে দিতেছে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসা করতে আসা অধিকাংশ ব্যবসায়ীর অভিজ্ঞতা একই। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সরকার তেলের দাম বাড়াই দিছে, কোম্পানিরা এখন মাল ছাড়ে দিব, এটা কোনো দেরি হবে না। এখন হলো আগের থেকে লিটার 14 টাকা বাড়াইছে, তো এখন নতুন তেল আসতে শুরু করছে। আমরা এখনো হাতে পাই নাই, হয়তো আজকে হাতে পেয়ে যাব। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সুবিধা না দিয়ে যথাযথ পদক্ষেপ নিলে এ বাজার নিয়ন্ত্রণ সম্ভব। আমরা চাইব যে একটা সমন্বয় ব্যালেন্স করা, যাতে এটা টাকাটা মানুষের কোনো গোষ্ঠীর হাতে না যায়, মানুষ যাতে উপকার পায়। তেল আজকে কিনছি, তেলের দাম বাড়তি,
120 টাকার মতো বেড়ে গেছে এই প্রতি গ্লানে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান ক্রয় ক্ষমতায় রাখতে ভর্তুকি দিয়েছে সরকার, তারপরও বাড়াতে হয়েছে দাম। আমরা প্রায় 550 কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল। দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা 30 তারিখেরটা 15 তারিখে মানে প্রায় 14-15 দিন দেরি করেছি এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে। বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার অংশ হিসেবেই শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বন্ধের প্রস্তাব করা হয়েছে। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মিশন ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে এই প্রস্তাব দেওয়া হয়। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর সরকারের ব্যয় কমানোর নামে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ কাটছাঁট করছে ট্রাম্প প্রশাসন। এর আগে বিদেশি সাহায্য বন্ধ করে দেন ডোনাল্ড ট্রাম্প। ছাঁটাই করেন প্রশাসনের হাজার হাজার কর্মীও। জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের 9টি অঞ্চলে শান্তিরক্ষা মিশন পরিচালনা করছে জাতিসংঘ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।